আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমাদের ক্যাম্পস প্রিপারেশন ক্লাসের আজকের 3 নম্বর ক্লাস। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের আলোচনার বিষয় মানি লন্ডারিং এ অর্থনৈতিক ও সামাজিক ইম্প্যাক্টটা কি, এটা সমাজে এবং অর্থনীতিতে, রাষ্ট্রে কেমন ক্ষতি করে বা কেমন প্রভাব ফেলে সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন। তো আজকের এই পর্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা ব্যাংকার, রেগুলেটর এবং শিক্ষার্থী এবং কমপ্লায়েন্স পেশাজীবী যারা আছে তাদের জন্য খুবই উপকারী হবে। আপনারা আমাদের লার্নিং লার্ন একাডেমির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা ক্রমান্বয়ে এই সিরিজ ভিডিওগুলো পেতে পারেন। প্রথমে আলোচনা করব মানি লন্ডারিং কেন বিপজ্জনক। মানি লন্ডারিং শুধু অপরাধীদের টাকা লুকানোর একটা মাধ্যম নয়, এর প্রভাব পুরো দেশের উপরে আছে। কিভাবে দেখি, অর্থনীতির উপরে কিভাবে প্রভাব ফেলে, সামাজিক কাঠামোর উপর কিভাবে প্রভাব ফেলে, আর্থিক প্রতিষ্ঠানের উপরে কিভাবে প্রভাব ফেলে, সরকারি রেভিনিউ কালেকশন বা রাজস্ব আদায়ে কিভাবে প্রভাব ফেলে, বিদেশি বিনিয়োগের উপরে কিভাবে প্রভাব ফেলে, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে একটু আলোচনা করে দেখি যে অপরাধ ও দুর্নীতি বৃদ্ধিতে কিভাবে সহায়তা করে। মানি লন্ডারিং সফল হলে অপরাধ বাড়ে। কিভাবে? অপরাধীরা দেখে যে এদেশে টাকা লন্ডার করা সহজ, টাকাকে ব্ল্যাক মানিকে হোয়াইট করা খুব সহজ, এবং সহজে ফিনান্সিয়াল সিস্টেমে, ব্যাংকিং সিস্টেমে এদেশে টাকাটাকে প্রবেশ করানো যায়। তারা দেশটিকে সেফ হ্যাভেন হিসেবে ব্যবহার করতে শুরু করে। যদি আইন কানুন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, ব্যাংকিং ব্যবস্থা খুবই দুর্বল হয়, তখন তারা এটাকে সেফ হ্যাভেন হিসেবে নেয়। এর ফলে দুর্নীতি বাড়ে। কারণ একটা অ্যাকাউন্ট করতে গেলে দেখা যাচ্ছে যে ব্যাংক অফিসিয়ালকে বা একটা রিয়েল এস্টেট কোম্পানি ফ্ল্যাট কিনতে গেলে রিয়েল এস্টেট কোম্পানির অফিসিয়ালসকে আপনার ব্রাইবস দিয়ে আমরা সেই টাকাটা সেখানে কিন্তু প্লেস করতে পারি। তো এর ফলে দুর্নীতি বাড়ে। সরকারি কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী, অ্যাকাউন্টেন্ট সবাই তখন ঘুষের টার্গেট হয়ে যায়। অপরাধী চক্র রাজনীতি এবং ব্যবসায় ঢুকে পড়ে, যাতে করে নিজেদেরকে ইনফ্লুয়েন্সিয়াল হিসেবে তৈরি করতে পারে, যাতে সমাজের বা সিস্টেমের এই ব্যবস্থাগুলোর উপরে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে এবং আইন শৃঙ্খলা দুর্বল হয়ে যায়। একটা এক্সাম্পল দেই। রাশিয়ার যে গ্যাংস্টাররা বিলিয়ন ডলার ইসরায়েলের লন্ডার করেছে, ইসরায়েল নিয়ে গেছে, শহর পৌরসভা ব্যবসা নিয়ন্ত্রণ করে সেখানে। এবং তারা এতটা ক্ষমতা পেয়েছিল, তারা নিজেরাই স্থানীয় নির্বাচনে প্রার্থী দাঁড় করাতে শুরু করলো। তাহলে দেখেন, মানে সমাজে যখন কোনো একটা পলিটিক্যাল ফিগার, তাকে যে তারা কিন্তু প্যাট্রোনাইজ করে, তাকে সামনে রেখে অ্যাকচুয়াল বেনিফিশিয়াল ওনার কিন্তু তারা অপরাধীরা, অর্থাৎ তাকে সামনে রেখে সে কিন্তু অনেক অর্থ খরচ করে যাতে সে ইলেক্টেড হয়ে আসতে পারে। এবং সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে তার মাধ্যমে কিন্তু সে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে এইসব কাজে। বৈধ সরকারি খাত ক্ষতিগ্রস্ত হয়। যে বাইরে থেকে একটি বৈধ ব্যবসা মনে হচ্ছে, ভিতরে অবৈধ টাকার খেলা। এর ফলে তাদের কাছে প্রচুর অবৈধ টাকা থাকে, তাই তারা বাজার মূল্যের নিচে দাম দিয়ে ব্যবসা চালাতে পারে। হুম। আর আসল ব্যবসায়ীরা প্রতিযোগিতা হেরে যায়। কিছু ক্ষেত্রে পুরো সেক্টরে অপরাধীদের নিয়ন্ত্রণ চলে যায়, অর্থনীতি অস্থিতিশীল হয়, কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে। তারা কিন্তু ফেব্রিকেটেড ট্রানজাকশন করছে, এবং সেটা যদি কম দামেও করে কোনো অসুবিধা নেই, শুধু তাদের মানিটা চালাচালি হলেই হলো। এই ক্ষেত্রে যারা সৎ ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক প্রতিষ্ঠানে ক্ষতি হয়। মানি লন্ডারিং ব্যাংকগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে, দুর্বল করে ফেলে। যেমন ব্যাংক দেউলিয়া হয়ে যায়। যেমন রিক্স ব্যাংকের একটা এক্সাম্পল দেওয়া যায়, ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাংক এর বাস্তব উদাহরণ। কারণ আপনারা এই কেসগুলো নেটে সার্চ দিয়ে যখন দেখবেন রিক্স ব্যাংক কিভাবে ব্যাংক্রাপ্ট হয়েছে, করেসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ হারাতে হয়। কারণ পৃথিবীর বড় বড় দেশ এবং খুবই স্ট্রং ইকোনমির রেগুলেটরি বিষয়গুলো যারা দেখে, স্ট্রং রেগুলেশন যাদের আছে, তাদের সাথে করেসপন্ডেন্ট ব্যাংকিং করা টাফ হয়ে যায় এবং কোটি কোটি টাকা ডলার জরিমানা খেতে হয়, লাইসেন্স বাতিল হয়ে যায় এবং লিকুইডিটি ক্রাইসিস দেখা দেয় কেউ যদি লেনদেন না করে। এবং এই ব্যাংকটা যদি ব্ল্যাক লিস্টেড হয়ে যায় বা সারা পৃথিবীর কাছে কালার হয়ে যায়, তাহলে সেই ব্যাংকে কেউ আর টাকা রাখবে না। সেই ক্ষেত্রে তাদের লিকুইডিটি ক্রাইসিস স্টার্ট হবে। অপরাধীদের টাকা আসলে ব্যাংক আকর্ষণীয় মনে হলেও
শেষ পরিণতি কিন্তু ধ্বংস। বিদেশি বিনিয়োগ কমে যায়। একটি দেশ টাকা লন্ডারিং এর কেন্দ্র হিসেবে পরিচিত হলে বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে আসতে চায় না, আসতে ভয় পায়। রাজনৈতিক ঝুঁকি বাড়ে, অর্থনীতি অস্থিতিশীল হয়, এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রবাহ কমে যায়। এটা উন্নয়নশীল দেশের জন্য খুবই একটা গুরুতর একটা সমস্যা। আরেকটা প্রভাব যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সরকারের অর্থনৈতিক নীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। কারণ একটা সরকার যখন ফিসক্যাল পলিসি করে, রেভিনিউ পলিসি করে, মানিটারি পলিসি করে, সেখানে কিন্তু ট্রু পিকচারটা সরকারের হাতে থাকে না। কারণ ইকোনমিতে যদি ফেব্রিকেটেড ট্রানজেকশন হয়, এই ট্রানজেকশনগুলো ট্রু না, এবং সেইগুলোর বেসিস করে যদি সরকারের এই নীতি নির্ধারণ হয়, তাহলে কিন্তু প্রকৃতভাবে এই এই নীতিটা তৈরি হয় না। তখন এতে দেখা যায় অর্থনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুদ্রানীতি ও সুদের হার খুব ভালোভাবে প্রভাবিত হয়। হঠাৎ ফান্ড ফ্লো, ইনফ্লো, আউটফ্লো বেড়ে যাওয়ার কারণে এক্সচেঞ্জ রেট অস্থিতিশীল হয়ে পড়ে। বাজারে কৃত্রিম অ্যাসেট বাবল তৈরি হয়। প্রচুর পরিমাণ ফেব্রিকেটেড ট্রানজাকশনের কারণে অ্যাসেট বাবল তৈরি হচ্ছে। লোন নিচ্ছে, আবার সেই লোনটা পরিশোধ করছে, এবং এবং মানি লন্ডারিং এর টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দৌড়, বাড়ির দাম সাধারণ মানুষের নাগাল বাইরে চলে যাচ্ছে। তাহলে এইসব কারণে কিন্তু ট্রু মানিটারি পলিসি বা ফিসক্যাল পলিসি করতে পারে না। রাষ্ট্র ট্যাক্স হারায়, রাজস্ব কমে যায়। মানি লন্ডারিং মানে সাধারণত ট্যাক্স ফাঁকি, অবৈধ অর্থ লুকানো। সরকারের আয় কমে যায়, এখানে সেবামূলক খাতে বাজেট কমে যায়। সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়ে, এবং দারিদ্র দেশগুলো আরো বেশি করে দরিদ্র হয়ে পড়ে। বেসরকারীকরণ ঝুঁকিতে পড়ে যায়, প্রাইভেটাইজেশন ঝুঁকিতে পড়ে। অনেক দেশে অপরাধী চক্র বেসরকারীকরণ প্রক্রিয়া জড়িত থাকে। হুম, তারা কোনো একটা পাবলিক ফার্ম যদি প্রাইভেটাইজ করা হয়, সেখানে তারা পার্টিসিপেট করে তাদের কালো টাকা নিয়ে অপরাধীরা সরাসরি সরকারি সম্পত্তি কিনে ফেলে। দুর্নীতি বাড়ে, রাষ্ট্রীয় সম্পদ লোকসানে বিক্রি করতে হয়, অর্থনীতি ও অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যায়। যেমন বন্দরের লিজ, রিসোর্ট, ক্যাসিনো অনেক সময় ব্যবহৃত হয় টাকা মানি লন্ডারিং এর কারণে। দেশের সুনাম নষ্ট হয় দেশের বাইরে। এটা একটা খুবই চিন্তার বিষয়। একবার দেশ মানি লন্ডারিং, সিএফটি দুর্বল বলে চিহ্নিত হলে সারা পৃথিবীতে এই এই ইমেজ ক্রাইসিসটা রিকভার করা খুবই কষ্ট। ব্যাংকগুলোর আন্তর্জাতিক অ্যাক্সেস কঠিন হয়ে যায়, করসপন্ডেন্ট ব্যাংক রিলেশনশিপ ঝুঁকিতে পড়ে যায়, এবং আন্তর্জাতিক সাহায্য কমে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রেমিটেন্সে জটিলতা তৈরি হয়, এবং ফিনান্সিয়াল এক্সপার্ট ট্রান্সপোর্ট কাউন্টার মেজার নিতে পারে। যেমন ব্ল্যাক লিস্টে যদি করে, সারা পৃথিবীর কাছে একটা মেসেজ চলে যায় যে এই দেশের সাথে লেনদেন করতে তোমরা কাউন্টার মেজার নিবা, একটা 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 সুন্দর পরিকল্পনা নিবে যাতে করে ঝুঁকিতে না পড়ো। বাংলাদেশের যেসব দেশ গ্রে লিস্টে যদি চলে যায়, তাহলে কোটি কোটি ডলারের ক্ষতি হতে পারে, এবং স্যাংশন ঝুঁকি থাকে। যদি একটা দেশ যদি এরকম যদি লেনদেন করে এবং স্যাংশন মুক্ত দেশের জন্য থ্রেট হয়, তাহলে সেও কিন্তু ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন যে কোনো সময় স্যাংশন দিতে পারে যদি এমএলসিএফটি পলিসি বা কাঠামো দুর্বল হয়। এবং স্যাংশন হলে তো বুঝতে পারছেন, ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড থেমে যাবে, বিদেশি কোম্পানিগুলো চলে যাবে, এবং দেশের অর্থনীতি স্থবির হয়ে যাবে। এবং সর্বোপরি সামাজিক ক্ষতির বিষয়টা খুবই মারাত্মক। মানি লন্ডারিং এর কারণে মাদক, সন্ত্রাস, মানব পাচার, অস্ত্রে ব্যবসা, দুর্নীতি সব বাড়তে থাকে, এবং সরকার আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, নিরাপত্তা অতিরিক্ত ব্যয় করতে হয়। সরকার কিন্তু অ্যাটেনশন দিতে হয় খুব বেশি করে, এখানে উন্নয়ন কাজকর্মে কিন্তু অ্যাটেনশন দেওয়া কঠিন হয়ে পড়ে। অর্থাৎ মানি লন্ডারিং সমাজকে ভিতর থেকে আস্তে 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 ধ্বংস করে দেয়। ব্যাংকগুলো ঝুঁকিতে পড়ে যায়, রেপুটেশনাল ক্রাইসিস, অপারেশনাল রিস্কে পড়ে যায়, লিগ্যাল রিস্কে পড়ে যায়, কনস্ট্রাকশনাল রিস্কে পড়ে যায়। একই গ্রাহকের উপর অতিরিক্ত পরিমাণ লোন এক্সপোজার নিয়ে তখন আস্তে আস্তে কিন্তু ব্যাংকগুলো এইদিকে আস্তে আস্তে খুব খারাপ হতে থাকে। তো শুধু আমি সবশেষে একটা কথাই বলবো, মানি লন্ডারিং শুধু অপরাধ নয়, এটি একটি দেশের অর্থনীতি, সমাজ এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় হুমকি। দর্শক, আশা করি আমি মানি লন্ডারিং এর প্রভাবটা খুব সংক্ষেপে এই ক্লাসে আপনাদের বোঝাতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং যদি আমাদের লার্নিং লাইন একাডেমিক ভিডিওগুলো ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। লার্নিং লাইন একাডেমির ক্যাম্পস এক্সাম প্রিপারেশন সিরিজ আলোচনা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।